সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র জনগণই সার্বভৌম, আর সংবিধানই সুপ্রিম। আর পার্লামেন্ট বলি, সরকার বলি, বিচার বিভাগ বলি, এগুলো সব হলো সংবিধানের অধীনে আলাদা আলাদা অঙ্গ, এগুলো সুপ্রিম না। এটা একটা আরেকটাকে চেক দেয়। পার্লামেন্ট যদি বেআইনি কাজ করে সুপ্রিম কোর্ট চেক দেয়, সুপ্রিম কোর্ট যদি এমন কোনো কাজ করতে পারবে না যা পার্লামেন্টের উপর বাধ্যকর, ডাইরেকশন দিতে পারবে না। আবার সরকার যদি এমন কোনো বেআইনি কাজ করে সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট, সরকার, পার্লামেন্ট, তিনটার একটা ট্রায়াঙ্গেল মিলে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে তিনটার একটাও সভারিন না, একটাও সার্বভৌম না। সার্বভৌম হলো এস পার আর্টিকেল 7 এবং বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বলে শুধুমাত্র সার্বভৌম হলো জনগণ। এখন পরবর্তী প্রশ্ন, গণভোট হলো জনগণের এইরকমই ইচ্ছার ডাইরেক্ট বহিঃপ্রকাশের নাম হইল গণভোট। আচ্ছা, বাংলাদেশে কি গণভোট ছিল? ছিল না। 72 সালের সংবিধানে কোনো গণভোট ছিল না। গণভোট আসলো কখন? প্রথম গণভোট আনলেন সেকেন্ড প্রক্লেমেশন অর্ডার, 5th অ্যামেন্ডমেন্ট অর্ডার অফ 1978। বাংলাদেশ সংবিধানের গণভোটের বিধান প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ করেন, এটা 1978 সালে। 15th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড প্রক্লেমেশন, 15th অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978। এটা দিয়ে বললেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ 8, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 56 এবং অনুচ্ছেদ 142, এগুলো যদি সংশোধন করতে হয় তাহলে 142 এর অধীনে গণভোট ছাড়া সংশোধন করা যাবে না। এটা যোগ করলেন 1978। কিন্তু ইন্টারেস্টিং, বাংলাদেশের প্রথম গণভোট হয়েছে 1977। সংবিধানে আসার আগে 30 মে 1977 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের প্রশ্ন কি ছিল? আমি এবার প্রশ্নে ঢুকছি। আমাদের বন্ধুরা বলছেন আমাদের এখনকার গণভোটের প্রশ্নটা নাকি স্পষ্ট না, এই জন্য জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। এইটার উত্তরটা দেখেন। এই প্রথম গণভোটের বিধান কি ছিল এবং প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি পড়ছি। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? তো নীতি কি? কয়টা নীতি? আপনারা কেউ, আমরা কেউ বলতে পারবো যে এই কয়টা নীতি? কেউ বলছেন 19 দফা। জনগণ 19 দফা জানে? এই প্রশ্নটা কি সুস্পষ্ট হইল না অস্পষ্ট হইল? আপনারা, আমি আবার করি, আপনারা বুঝেন। এগুলো ক্যালকুলেশন, একেবারে ম্যাথমেটিক্স এর মতো ক্যালকুলেশন, এগুলো গরম বক্তৃতার ক্যালকুলেশন না। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি, দেখেন তো দেখি অনুসৃত নীতি কতগুলা। ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? কর্মপন্থা কয়টা? অনুসৃত নীতি কয়টা? এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রথম গণভোট গেল। দ্বিতীয় গণভোট বাংলাদেশের ইতিহাসে 21 মার্চ 1985। এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, উনি এসে আরেকটা গণভোটের আয়োজন করলেন। এই গণভোটটা কি? এই গণভোটের প্রশ্ন আমি করছি 1985 সালের গণভোটের প্রশ্ন। দেখেন, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন চালিয়ে যান? তাহলে প্রথম প্রশ্নটা কি? রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? তো রাষ্ট্রপতির এরশাদের নীতি তো বহু কিছু, সবটাকেই সমাধান করেন কিনা এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে। তৃতীয় গণভোট 15 সেপ্টেম্বর 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্ম, পার্লামেন্টারি ফর্মে আসার সময় আরেকটা গণভোট হয়। সেখানে প্রশ্ন কি? সেখানে প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল 1991 এর রাষ্ট্রপতির কি সম্মতি দেওয়া উচিত কি না? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বাংলাদেশের সাধারণ জনগণ জানে? এটা জানা সম্ভব? আমাদের মতো উকিল মুক্তার রাজনৈতিক দলের লোকেরা না জানা সম্ভব। বাকি
তেতুলিয়া, টেকনাফে, কোথায় কোন গ্রামের মহিলা সে কি জানে দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বা কি নাই? তাহলে প্রথম গণভোটের প্রশ্নটা ভ্যাগ, দ্বিতীয় গণভোটের প্রশ্নটা আরো ভ্যাগ, তৃতীয় গণভোটের প্রশ্নটা আরো স্পষ্ট, চতুর্থ গণভোট হলো যা আমরা করলাম এটার প্রশ্নটা দেখে। এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? 1, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি কি এর সাথে একমত? 2, আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষের সদস্য হবে 100 জন। 100 জনের ভিতরে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে, আপনি কি একমত? 3, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে আপনি কি একমত? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলি তার ইচ্ছা অনুযায়ী করবে। আচ্ছা, এই যে 4টা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, একটা হলো 1977 সাল, একটা হলো 1985 সাল, একটা হলো 1991 সাল, একটা হলো 2026 সাল। এই 4টা প্রশ্নের ভিতরে 26 সালের গণভোটের প্রশ্নটা সবচাইতে সুস্পষ্ট আকারে জিজ্ঞাসা করা হয়েছে। কোথায়? আপনারা যে গণভোটের আয়োজন করেছিলেন সেখানে বলেছেন কি, মেজর জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে কি আপনি একমত? এটা কোন সুস্পষ্ট প্রশ্ন হলো? 85 সালে এরশাদ সাহেবের সঙ্গে গৃহীত সকল নীতি পদ্ধতির সঙ্গে একমত, এটা কি সুস্পষ্ট প্রশ্ন হলো? 91 সালে দ্বাদশ সংশোধনীতে গৃহীত সংবিধানের বিলের সাথে আপনি একমত কি না স্পষ্ট হলো? নাকি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কি মানেন না এটা স্পষ্ট হলো না? তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে, আমি খুব অবাক হই এদের আর্গুমেন্ট দেখে। এদের আর্গুমেন্টেটিভ ক্যাপাসিটি ইজ ভেরি পুয়ার। কেন জানেন? এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শীষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথার উত্তরটা কি হবে? এই 4টে প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না? 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছে আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিচ্ছে আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে এই গণভোটের সোর্স হলো সংবিধান, গণভোটের সূচনাকারী হলো বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। এখন তারা কি পারবেন এটা করতে? অতীতে যখনই অমান্য করেছেন তখনই ক্রাইসিস হয়েছে। আমি দেখাচ্ছি কোথায় ক্রাইসিস হয়েছে। বড় ধরনের ক্রাইসিসের জন্ম হয়েছে কখনো সাংবিধানিক ক্রাইসিস, কখনো পলিটিক্যাল ক্রাইসিস। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন হয় তার আগে 3 জোটের রূপরেখা হয়। এই 3 জোটের রূপরেখা 91 সালে ক্ষমতায় আসার পরে তারা বেমালুম ভুলে গেছে। 91 সালে এসে একটা গণভোটের আয়োজন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসছে। এইটা পরবর্তীতে না মেনে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম কন্টিনিউ না করার কারণে যে সংকটের তৈরি হয়েছিল 1996 সালে একটা সেই ইলেকশন করে এই সংকট থেকে বের হয়ে গিয়ে 96 সালেই মাত্র 15 দিন সংসদে থেকে গভীর রাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাস করে ওই সংকট থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে হয়েছে। আপনারা আবার করবেন এটা, আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আশ্চর্য ব্যাপার। ওই সময় কি হয়েছিল জানেন? বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্ট বয়কট নামে একটা কেস আছে। পার্লামেন্ট বয়কট কেস যখন মাগুরাতে উপনির্বাচন হলো, খুবই বাজে উপনির্বাচন হলো, সকলে আন্দোলন করলো। আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি পার্লামেন্ট থেকে বয়কট করলো। পার্লামেন্ট বয়কট করে পার্লামেন্টে গেল না। 90 দিন পার হয়ে গেল।
বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স চালু করলেন, রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন 90 দিনের বেশি ওনারা পার্লামেন্টের বাইরে আছেন, ওনাদের পার্লামেন্ট সদস্য আছে কি নাই। এটাকে বলে পার্লামেন্ট বয়কট কেস। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম রেফারেন্স। ওই রেফারেন্সে প্রথম উত্তর এসে সকলেই বয়কট করলো, ক্রাইসিস হলো, আন্দোলন হলো, কিন্তু একটা নির্বাচন হলো, কেউ পার্টিসিপেট করলো না। অবশেষে রেজাল্ট কি হলো? তত্ত্বাবধায়ক সরকার আপনারা গভীর রাতে পাশ করা ছাড়া আর কোন রাস্তা খুঁজে পান নাই। দ্বিতীয় গণভোট 1985 সালে যে গণভোট অনুষ্ঠিত হয় এরশাদ সাহেব করেন, এটাতেও তেমন কোনো পার্টিসিপেশন ছিল না, কেউ অংশগ্রহণ করেনি, একতরফা গণভোট, কিন্তু অনেক ভোট কাজ দেখানো হয়। অবশেষে সেই ভোটে কি হয়? শেষ পর্যন্ত 90-এর গণঅভ্যুত্থান হয় এবং এরশাদ সাহেব বাধ্য হন চলে যেতে। আবার 1991 সালে বেগম খালেদা জিয়া এসে যে গণভোট করেন, ওই গণভোটের রায় মেনে নিয়ে তারা পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু করে। কিন্তু সেখানেও 91 সালে এসে 96 সালে এই সিস্টেমটা ঠিক রাখতে পারেন নাই। সবচাইতে জটিল প্রশ্ন, গতকালকে দেখলাম আমাদের মিস্টার হোম মিনিস্টার বলেছেন যে গণভোট বৈধ। শুনেছেন কালকে? উনি আইনের একটা নীতি আছে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। আপনারা দেখবেন একটা ইংরেজি শব্দ এখানে উনি ব্যবহার করেছেন, এটা মূলত ল্যাটিন শব্দ ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড মানে হলো এটা যেটা আসলে বৈধ না, কিন্তু হয়ে গেছে তাই বৈধ। কেমন কি? যেমন আপনি অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে ফেলেছে, সন্তানের জন্ম হয়ে গেছে, আইনে বলা আছে 18 বছর আর 21 বছর, কিন্তু বিয়ে করে ফেলেছে 15 বছর আর 17 বছর। বিয়েও করে ফেলেছে, সকলে দাওয়াত খেয়ে ফেলছে, অনুষ্ঠান হয়ে গেছে, সন্তানের জন্ম হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের আইনে একটা নীতি বলে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড হলো বিয়ে যেহেতু হয়ে গেছে, সকলেই যেহেতু মেনে নিয়েছে এবং যেহেতু সন্তানের জন্ম নিয়েছে, আইন অনুযায়ী 18 এবং 21 বছর না হলেও এই বিয়েটা বৈধ বিয়ে। তো বাংলাদেশের এই পার্লামেন্ট যে গণভোট হয়েছে, উনি কালকে স্বীকার করেছেন, প্রথম দেখলাম ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। ফ্যাক্টাম ভ্যালিড যদি স্বীকার করেন, তাহলে অবশ্যই আপনাকে সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকতে হবে। কারণ কি? কেন ডাকতে হবে? কারণ এখানে দেখেন, ফ্যাক্টাম ভ্যালিড স্বীকার করে তো বিপদে পড়ছে। আমরা এটা নিয়ে এখন অনেক কথা বলবো। দেখেন, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি হবে? স্বীকার করছেন তো গণভোট হয়েছে, বলেন এটা বৈধ তো। কালকে দেখবেন বারবার বলছেন বৈধ তো। ফ্যাক্টাম ভ্যালিড এই কারণে বৈধ তো ফ্যাক্টাম ভ্যালিড যদি বৈধ হয়, তা পরবর্তী কাজ কি আপনাদের কাজ হলো গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি করবেন? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। তাহলে এখন গঠন করেন, এখন ডাকেন। বলছেন তো বৈধ, তাহলে ডাকেন না কেন? এখন ডাকতে হবে। যদি না ডাকেন, তাহলে আপনি এটাকে নিজের বিরুদ্ধে নিজে অবস্থান নিতেন। আশ্চর্য কাণ্ড কারখানা। আরেকটা, আমার সময় শেষ, আর অল্প কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দেখেন, খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইন্দিরা গান্ধী একসময় প্রাইম মিনিস্টার ছিলেন 1971 সালে। থাকা অবস্থায় রাজনারায়ণ নামে এক লোক ছিল, তার সঙ্গে ইলেকশনে দাঁড়ানোর পরে ইন্দিরা গান্ধী জিতে যায় 11,173 ভোটে। ইন্দিরা গান্ধী জিতে যায়, তখন তিনি প্রাইম মিনিস্টার। রাজনারায়ণ গিয়া হাইকোর্টে মামলা করে যে ভুয়া ইলেকশন করে ইন্দিরা গান্ধী আমরা হারাইছি। হাইকোর্ট বলে কথা ঠিক, ইলেকশন ভুয়া, ইন্দিরা গান্ধী ভোট জালিয়াতি করে রাজনারায়ণকে হারিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার তখন সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টে আপিল করলে পরে সুপ্রিম কোর্ট আপিল পেন্ডিং থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী সংবিধান পরিবর্তন করে। যেহেতু প্রাইম মিনিস্টার, ভারতের ইতিহাসে সবচেয়ে চাতুরীপূর্ণ কাজ এটা, তার বিরুদ্ধে মামলা, হাইকোর্টে মামলা হেরে গেছে। এই সময় সংবিধান সংশোধন করে বলতেছে
নির্বাচন নিয়ে কোনো আইন কিংবা কোনো আদালত কোন ধরনের কোনো আদেশ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলছে এই যে সংশোধনী আপনি করলেন, সংশোধনী করে এই কথা বললেন যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই সংশোধনীকে বাংলাদেশে ভারতের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল। ইন্দিরা গান্ধী কিন্তু তখন সিটিং প্রাইম মিনিস্টার। একটা বিরাট ক্রাইসিস দেখা দিল। আমার মনে হয় এখন আমাদের আদালতে যে জিনিসটা পেন্ডিং আছে, গতকালকে ওনারা বলেছেন যে আদালতে পেন্ডিং আছে, আগামী 19 তারিখে আদালত খুলবে। খোলার পরে আমরা আশা করছি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্ন উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়? জগতে কোথাও শুনছেন কেউ এই কথা বলে যে গণ অভ্যুত্থান হয়েছে সংবিধান মেনে? সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয়েই তো বাইরে থেকে, এবং একইভাবে এখানে বাইরে থেকে হয়েছে। এখন এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন।